দক্ষিণ এশিয়া এবং দরিদ্র দেশগুলোর মানুষের কাছে ইউরোপ স্বপ্নের নাম। আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে ভূমধ্যসাগরে পাড়ি দিতে হয় অনেকেই, সেখানে সমাধি হয় অনেকের। বাংলাদেশিরাও এর মধ্যে রয়েছে। উন্নত স্বপ্নের আশা দিয়ে তাদের ইউরোপে বিভিন্ন দেশে পাচার করা হয়। মানব পাচার সাধারণত অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে একটি সমস্যা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এতক্ষণ যে কথাটি আপনাদের সাথে বলছিলাম সেটি হচ্ছে ইউরোপ সম্বন্ধে, বা যারা ইটালিতে আছেন বা আসতে চাচ্ছেন, বা যারা ফ্রান্স বা ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে অনেকের অনেক পরিশ্রম থাকে বা অনেকের স্বপ্ন থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেকেই দেখা যায় যে তাদের কষ্টগুলা বা তাদের যে পরিশ্রম সেটা পরিবারের সাথে তারা শেয়ার করতে পারেন না, বা অনেকেই কষ্ট বুকে চাপা দিয়ে পরিবারের কাছে হাসি মুখে তারা কথা বলে থাকেন, কিন্তু এই কষ্ট যে কতটুকু বেদনাদায়ক সেটা আসলে তারা পরিবারের সাথে কখনোই শেয়ার করেন না। দেখুন, ইউরোপ হচ্ছে একটা স্বপ্নের দেশ। এই স্বপ্নের দেশে আসা আমি মনে করব একটা ভাগ্যের ব্যাপার, বা এই স্বপ্নের দেশে ঘুরতে আসা বা থাকাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অনেকেই অনেক পরিশ্রম করেছেন, অনেক পরিশ্রমের ফলে তারা তাদের কাঙ্ক্ষিত যে রাস্তাটি সেই রাস্তাটিও তারা পেয়েছেন। আবার অনেকেই তারা পরিশ্রম করার ফলে যে কোনো কারণবশতই হোক না কেন তারা আবার তাদের মূল যে রাস্তাটুকু সেটাও কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। এরকম অনেক পরিশ্রম করা মানুষও কিন্তু তারা হেরে যায় ভাগ্যের কাছে বা নিয়তির কাছে। আমার নিজের চোখের দেখা অনেক মানুষ বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হয়েছে। সঠিক ভিসা পাসপোর্ট না থাকার কারণে অনেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। হাজার হাজার মাইল, হাজার হাজার পথ পাড়ি দেওয়ার পর অনেকে আবার ইউরোপে এসে ঢুকেছেন। আবার অনেকেই কিন্তু সেই সাগরের মধ্যে তারা ডুবে মরেছেন, বা সেখানে বলতে গেলে তাদের স্বপ্নটাই কিন্তু শেষ হয়ে গিয়েছে। শত শত কষ্ট, শত শত জ্বালা বুকে নিয়ে অনেকেই আসতে চেয়েছেন, আবার অনেকেই মাঝ রাস্তায় কিন্তু হারিয়ে গিয়েছেন। আবার অনেকেই কিন্তু দালাল চক্রের মাধ্যমে পড়ে বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন। আবার অনেকেই দেখা যায় যে দালাল চক্রের মাধ্যমে পড়ে হাজার হাজার টাকা লস দিয়েও তারপরেও কিন্তু একটা সময় বা একটা শেষ পর্যায়ে তারা ইউরোপে এসে ঢুকতে পেরেছেন। কিন্তু ইউরোপে তো শুধু ঢুকলেই হয় না, বা ইউরোপে শুধু থাকলেই হয় না, অনেক কিছু এর পিছনে থাকে। আপনার যদি আত্মীয় স্বজন, পরিবার বা কোনো চেনা জানা মানুষ থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি একটা নিশ্চিন্ত জায়গায় আছেন। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় অনেক কিছুই কিন্তু আপনাকে রেখে আসতে হবে। আপনি যেটুকু নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে আপনার পরনের যে জামাটুকু আছে সেটাই, আর বাদ বাকি কিছু না। যদি আপনার আত্মীয় স্বজন যে কোনো দেশে থাকে না কেন, সেই অনুসারে যদি আপনি ওই দেশে বা ওই সিটিতে আপনি স্থানান্তরিত হন, তাহলে মনে করেন আপনার থাকা খাওয়া যে খরচটা ওইটা কিন্তু মোটামুটি লাগবে না। কারণ আত্মীয়র বাসায় তো আত্মীয় থাকতে পারে, সেটা 1 মাস 2 মাস হোক। আপনার বর্তমান অবস্থা জানিয়ে আপনি তাদের কাছে হেল্প চাইতে পারেন। শুধু এখানেই শেষ না, এর পরে কিন্তু আপনাকে আরও অনেক কষ্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার তো ভিসা পাসপোর্ট কিছুই নেই, আপনি এখানে আনলিগেল অবস্থায় আছেন। তো সেই অর্থে আপনাকে আপনার পাসপোর্ট রেডি করতে হবে, বা দেশ থেকে জরুরি যে কাগজপত্র আছে সেটা কিন্তু আনতে হবে। সেই অনুসারে আপনাকে এখান থেকে আবার পাসপোর্ট তৈরি করতে হবে। এইখানে যে থানা বা সিটি কর্পোরেশন আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে। আপনি এখানে আছেন, আপনার পারিবারিক অবস্থা জানিয়ে আপনি এখানে থাকতে চান, সেটা উপর ভিত্তি করে আপনাকে লিখিত জমা দিতে হবে। প্লাস হচ্ছে আপনার পক্ষে কথা বলার জন্য একজন উকিল নিয়োগ করতে হবে, এবং আপনাকে বলতে হবে যে আপনার দেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনার পরিবারের অবস্থা কিন্তু খারাপ, আপনি আপনার দেশে সেফ নন। সেই উপর ভিত্তি করে আপনাকে লিখিত দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে যে আপনি এই দেশের সরকারের কাছে আপনি আশ্রয় চাইছেন, এর উপর ভিত্তি করে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন, আমি তো মুখে বলে দিলাম, কিন্তু এখানে কিন্তু অনেক প্যাচ আছে বা অনেক কষ্টও করতে হয়। শুধু একদিনের ব্যাপার না, এখানে কিন্তু অনেক দিনের ব্যাপার।
তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভাষা শেখা। আপনি যে দেশে থাকুন না কেন, যে দেশে আপনি সেটেল হতে চান না কেন, ওই দেশের ভাষা আপনাকে পুরো আয়ত্ত করতে হবে বা মোটামুটি জানলেও হবে। যদি আপনাকে প্রশ্ন করে এক আপনি উত্তর দেন আরেক, তাহলে কিন্তু হবে না, আপনাকে ডাইরেক্ট আপনার নিজের দেশেই কিন্তু পাঠিয়ে দেবে। এখানে কিন্তু অনেকেই আছে যে তারা প্রশ্ন করছে এক বা উত্তর দিয়েছেন মানে অন্যভাবে, এরকমও কিন্তু আছে। কারণ সঠিক ভাষা না বুঝতে পারার কারণে তারা সঠিক উত্তর দিতে পারে না। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাজার হাজার পরিশ্রম, হাজার হাজার কষ্টের বিনিময়ে কিন্তু আমরা একটা সুন্দর সকাল, সুন্দর ভবিষ্যৎ কিন্তু আমরা তৈরি করতে পারি। দেখুন, ইটালি কিন্তু স্বপ্নের দেশ বা ইউরোপ কিন্তু স্বপ্নের দেশ, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে যে পরিশ্রম বা এখানে যে কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। শুধু আমরা এটাই মনে করি যে আমরা একটা উন্নত দেশে আছি বা উন্নত কান্ট্রিতে বসবাস করতেছি। শুধু উন্নত কান্ট্রিতে বসবাস করলে হবে না, এর পেছনে যে কত কষ্ট, কত শ্রম, হাজার হাজার রাত না ঘুমানো, কত মানে কি বলবো, যে একটা মানুষ কিভাবে যে কষ্ট করে সেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এত সব তার পরিবারের কাছে আলোচনা করা যায় না। আমাদের যখন দরকার হয় তখন কিন্তু আমরা আমাদের সন্তানদের কাছ থেকে বা আমাদের যে ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রয়োজন অনুসারে কিন্তু টাকাটা পাচ্ছি, কিন্তু আমাদের সন্তান বা আমাদের ভাই কিরকম আছে তাও কিন্তু আমরা দিন শেষে কেউ আমরা জিজ্ঞাসা করি না। শত কষ্ট হলেও কিন্তু একবার আপনজনের খোঁজ নেওয়া দরকার, যে সে কি ঠিকমতো খেয়েছে, সে কি ঠিকমতো ঘুমাতে পারতেছে। একটা জীবন নষ্ট হয়ে যায় শুধু এই ইউরোপের পেছনে ঘুরতে ঘুরতে। একটা উন্নত দেশে বসবাস করতে গিয়ে একটা জীবন বা একটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। এটা তো গেল একটা দিক। তারপরে অন্য একটা দিক হচ্ছে আপনি যে রিলেটিভের বাসায় আছেন, একটা সময় দেখতে পারবেন যে আপনার রিলেটিভ কিন্তু আপনার ওপর একটু কালো মুখ করে আছে। কারণ কেউ কিন্তু একটা আত্মীয় স্বজন যেই হোক না কেন, কাছের মানুষকে কিন্তু 2 মাসে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারে না। কারণ বিদেশ আমরা কিন্তু সবাই জানি যে নিজের পরিশ্রমে নিজেরই কিন্তু সব কিছু করতে হয়। এটা তো আর বাংলাদেশ না যে আমার ঘরে ধান আছে, চাল আছে, সমস্যা নেই, খেতে থাকো। কিন্তু সব কিছুই কিন্তু বিদেশে কিনতে লাগে। এমন কিন্তু পানি আমরা যে খাই সেটাও কিন্তু কিনতে লাগে। তো একটা সময় আপনি অনুভব করবেন যে আপনার যে রিলেটিভ থাকুক না কেন সেটা আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার উপর অসন্তুষ্ট। এই তাগিদের উপর ভিত্তি করে আপনি ছোটাছুটি করবেন যে কোনো একটা জায়গা অন্ততপক্ষে কাজের জন্য। কিন্তু ওই যে ভাষা না জানার জন্য বা আপনার কাগজপত্র নাই দেখে আপনাকে কিন্তু কোনো রেস্টুরেন্ট বলেন, কোনো দোকান বা যেটাই বলি না কেন, কেউ কিন্তু আপনাকে রাখবে না। কারণ যতই উন্নত দেশের স্বপ্ন আমরা দেখি না কেন, উন্নত দেশে কিন্তু উন্নত রকম চলাফেরা, উন্নত নিয়ম কানুন। এটা তো আর বাংলাদেশ না যে এর ফর্মুলায় বা এর কলে বা ওর অনুরোধে চাকরিটা হয়ে গেল, এরকম কিন্তু না। আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু সব কিছু করতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, যে আপনাকে হয়তো বা কেউ পরিচয় করিয়ে দিতে পারে, সেটা হতে পারে, কিন্তু আপনার যে কাজগুলো সেটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে। দেখুন, 8-9 মিনিটের ভিতরে কিন্তু এত সব বলা যায় না। অন্য আরেক দিন ভিডিওতে আপনাদের সব কিছু আমি আরও ডিটেলসে বুঝিয়ে বলবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটুকু আমি বোঝাতে পেরেছি বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তরে দিয়ে দিব। আজকে অনেক জায়গায় কিন্তু ঘোরাঘুরি করলাম, সেই ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। আপনারা হয়তো বা স্ক্রিনে সব কিছু দেখতে পেরেছেন, আর আমি এত ডিটেলসে সেই কথাগুলো বললাম না। আমার যে কথাগুলো জরুরি ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।